কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় মন্তব্য তারেক রহমানের। বললেন, কোন দলের আড়ালে দেশকে অস্থিতিশীল করতে পারে ফ্যাসিস্টরা। কথায় কথায় দলগুলো রাজপথে গেলে আবারও সহিংসতার শঙ্কা আমির খসরুর। আলোচনায় সাড়া দেয়নি বিএনপি, অভিযোগ জামাতের। ঐক্যমত্যে না এলে সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন প্রেস সচিব। শাহবাগে প্রাথমিক শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। কাল থেকে কর্মবিরতির ঘোষণা, পড়াশোনার ক্ষতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। বৈষম্য বিরোধী আইন পাশ না হলে শুধু সংস্কারে কিছুই হবে না অভিমত বিশিষ্টজনদের। সংস্কারের নামে সময় নষ্ট করা হয়েছে বলছেন রাজনীতিবিদরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তিনি বলেন, বিএনপির কাছে অবশ্যই দেশ ও জনগণের স্বার্থ সবার আগে। ফ্যাসিবাদীরা কোনো দলের আড়ালে দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কনভেনশন হলে হিন্দু প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, বৈচিত্র্যময় সমাজে প্রতিটি নাগরিকের মাঝেই একটি ঐক্যসূত্র আছে, সেটি হচ্ছে শহীদ জিয়ার দর্শন, বাংলাদেশী জাতীয়তাবাদ। তিনি বলেন, যে যে ধর্মেরই হোক না কেন সবার অধিকার সমান, কিন্তু পলাতক স্বৈরাচারের আমলে ভিন্ন দল মতের কেউ নিরাপদ ছিল না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। দেশ যদি অস্থিতিশীল হয়ে ওঠে, তাহলে পতিত পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বা হয়। পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। 5ই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা, জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। ফেব্রুয়ারির নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থী বাছাইয়ের আহ্বান জানান তারেক রহমান। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্য একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার এবং আপনাদের সকলের, আপনাদের পরিবারের সদস্যদের সমর্থন প্রার্থনা প্রত্যাশা করছে। নিজেদেরকে অবশ্যই সংখ্যালঘু ভাববেন না, ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয়। বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থই সবচেয়ে অগ্রাধিকার। এজন্যই আমরা একটি কথা বলি, এবং সেই কথাটি হলো, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। কেউ যেন রাজনৈতিক স্বার্থে নির্বাচনে সংখ্যালঘু কার্ড ব্যবহার করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই, সেই বাংলাদেশকে আমরা নতুন করে পুরনো অতীতটাকে ভুলে গিয়ে, আমাদের যত তিক্ততা আছে সবকিছু ভুলে গিয়ে একটা সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। মতুয়া সম্প্রদায়ের দাবি দেওয়া যতটুকু সম্ভব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তারেক রহমান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানে গণভোট বলতে কিছু নেই। রাজনৈতিক দলগুলো কথায় কথায় রাজপথে গেলে আবারও সহিংসতা সৃষ্টি হবে বলে আশঙ্কা তার। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জনমত তৈরি ও সরকারকে বোঝাতেই গণভোট ইস্যুতে আন্দোলন করছেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। রাজধানীতে জনতার ইশতেহার বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তারা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। মতৈক্যর জায়গাটা আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার কেমন হবে, সেখানে জনগণের অংশগ্রহণ কতটুকু হবে তা নিয়ে জনতার ইশতেহার শিরোনামে সেমিনারের আয়োজন করে ট্রেস নামে একটি সংগঠন। সেমিনারে অংশ নেন রাজনৈতিক গবেষক এবং সরকারের প্রতিনিধিরা। ইশতেহারটা তাহলে সুবিচার পাবে মানুষের কাছে। জনতার ইশতেহার প্রসঙ্গে আলোচনায় বক্তারা অগ্রাধিকার দেন জুলাই সনদ ও গণভোট ইস্যুকে। বলেন, সংস্কার ইস্যুতে জনগণের মতের প্রতিফলন দরকার। জানান, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি, আমরা জনমত তৈরি করার জন্য করছি। আমরা প্রেশার গরু হিসেবে কাজ করছি না, আমরা পাবলিকের কাছে যাচ্ছি বা ভয়েস রেজ করছি, আবার সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি। আমরা এমনকি রাজনৈতিক দলগুলোকে আহ্বানও জানিয়েছি, একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলেছি। আমরা পাবলিকলি বলেছি, আসেন, আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে, এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয়। আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয় সবার একটা স্পষ্ট বলতে হবে, আমরা কি চাই। দ্বিমত তো থাকবেই, আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবে, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে এবং এটা খুব দ্রুতই হবে, এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গণভোট নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের দাবি অনেকটা জবরদস্তিমূলক। বলেন, এমন আচরণ দেশকে সংঘাতের পথে ঠেলে দিতে পারে। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। The chapter is closed. এর বাইরে যদি আপনারা কিছু করতে চান, আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন। গণভোটটা কি ব্যাপার? এই যে আজকে যে সরকারটা ক্ষমতা, অন্তর্বর্তী সরকারটি আছে, এই সরকারটা কিন্তু বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে এই সরকারটা হয়েছে। বর্তমান সংশোধনের এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানকে নিয়ে, এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই। এই সংবিধানে গণভোটের কিছু নাই। আপনাকে যদি গণভোট করতে হয়, আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে। আগামীর বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অবস্থান থাকা দরকার। রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলের বাস্তবসম্মত পদক্ষেপ জনগণের কাছে পৌঁছে দিতে হবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বানচাল করতে একটি দল দেশকে অস্থিতিশীল করতে চায়। জানান, রাজনীতির ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে উত্তপ্ত করতে দেবে না বিএনপি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নিজেরা নির্বাচনে বিজয়ী হতে পারবে না জেনেই নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে একটি দল। আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে পতিত ফ্যাসিস্ট, তাতে করে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোনো রকমের অগণতান্ত্রিক শক্তি। কিন্তু সেই যুদ্ধে যদি আপনারা বলতে চান যে আপনারা খেতে পারবেন না, সেই জন্য বাড়াবাদে ছাই ছিটিয়ে দিবেন, সেটা বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না, সেই সুযোগ দিবে না। সুতরাং আপনারা ঋণ করে কি খেতে চান খান, কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দান। দুপুরে রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কোনোদিনই ঘটাতে পারবে না।
তারা ব্যস্ত গোষ্ঠীতন্ত্র লুটপাট নিয়ে। ৭২ থেকে ৭৫ দুঃশাসনের সময় ছিল শেখ মুজিবুর রহমানের শাসনামল। মানুষ অস্থির ছিল, জনগণের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ৭৫-এর 14 মিনিটের মধ্যে একদলীয় বাকশাল গঠন করা হয়েছিল, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে, আপনারা সবাই জানেন। জনগণ অত্যাচার নিপীড়নের জাতাকলে পিষ্ট ছিল 3.5 বছর। এছাড়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর আগে শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় লাঠিচার্জ, জলকামান ব্যবহার, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আহত হন অর্ধ শতাধিক শিক্ষক ও পুলিশ। পরে শিক্ষকরা শহীদ মিনারে ফিরে যান। আগামীকাল রবিবার থেকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দেন তারা। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। বেতন স্কেল 10ম গ্রেড করা সহ 3 দফা দাবিতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিল দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। শনিবার দুপুরের পর পূর্ব ঘোষিত কর্মসূচি কলম বিসর্জন পালন করে শাহবাগের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস দেখছি, কিন্তু আসলে সেই আশ্বাস কখনোই পূর্ণ হয় নাই। সরকারের অন্য সকল ডিপার্টমেন্টে স্নাতক পাশে 10ম গ্রেড, আমরা কেন পাবো না? যদি আমরা এখান থেকে আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমরা রাজপথ ছাড়বো না। পুলিশ জানায় ব্যারিকেড ভাঙায় শিক্ষকদের ওপর চড়াও হয় আইন শৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণভাবে ওনারা বললো যে আমরা এখানে আসছি, আজকে আমরা কলম সমর্পণ করব। আমার হাতে কলমও দিল 8-10টা দিয়ে, সুন্দর করে তারা মাইকে ঘোষণাও দিল যে আমরা এখান থেকে চলে যাব। যখন কথা বলে চলে যাবে, এর মধ্যে আরেকটা আপনারা দেখছেন যে বাম পাশে যারা ছিল, তো ওনারা যে কি বুঝলো আল্লাহ জানে, ওনারা কিন্তু প্রথমে ব্যারিকেড একটা যে প্রথম লেয়ারটা ছিল ভেঙে ফেললো, পরের লেয়ারে আবার হাত দিচ্ছিল, পরের লেয়ারে ভেঙে ফেলার উপক্রম। তখনই কিন্তু আমাদের তাদেরকে সরানোর চেষ্টা করছি, আমরা সরাই ফেলছি। শাহবাগে পুলিশের চড়াও হওয়ার ঘটনায় কয়েকজনকে আটকের অভিযোগ তোলে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। পরে শহীদ মিনারে অবস্থান নেয় তারা। সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় আগামীকাল থেকে কর্মবিরতি থাকবে। আবারও বলছি, মাহবুব সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকেরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বিধান রঞ্জন রায় বলেন, প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেয়া হয়েছে, সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার চেষ্টা চলছে। এখন তারা 10ম গ্রেড দাবি করে যে আন্দোলন করছেন তার কোনো যৌক্তিকতা নেই। প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য, সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে এসে 10ম গ্রেডের দাবি ধরে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবেন? তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয়, এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়। কারণ আমরা সর্বোচ্চ বেশি গুরুত্ব দিচ্ছি প্রাথমিক স্কুলে পড়াশোনার মানের উন্নয়নের জন্য। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে বৈষম্য বিরোধী আইন প্রবর্তনের অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন নাগরিক সংলাপের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অধ্যাদেশের মাধ্যমে বৈষম্য বিরোধী আইনের খসড়া চূড়ান্ত করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। সংলাপে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আইন পাশ না হলে শুধু সংস্কারে কিছুই হবে না। ইমরুল কায়েসের রিপোর্ট। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন নিয়ে নাগরিক সংলাপের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নাগরিক সংলাপের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জুলাই চেতনার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তারা এখন পর্যন্ত বৈষম্য বিরোধী নাগরিক আইন প্রবর্তন করেনি। বিষয়টি অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি। আমরা দাবি উত্থাপন করছি
সেটা হলো একটি সর্বজনীন আইন করা, যেটার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে বৈষম্য আছে, জাতি গোষ্ঠী নির্বিশেষে, বয়স এবং স্থান নির্বিশেষে, সেগুলিকে মোকাবেলা করা সম্ভব হয়। পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা, যাতে একটা জাতীয় ঐক্যমত্য গড়ে ওঠে। বৈষম্য বিরোধী আইনের বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট অবস্থান থাকার বিষয়ে কথা বলেন বক্তারা। রাজনৈতিক বৈষম্য গোটা সমাজ ব্যবস্থাকে রাজনৈতিক দর্শন দিয়ে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের এমন একটি ভিশিয়াস সাইকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। সংস্কার কমিশনের, ঐক্যমত কমিশনের আর অন্যান্য জিনিস নিয়ে আছে, কে ক্ষমতা যাবে, কারে কারণে টেনে ধরবো, পিআর আছে, তারপরে কি ওই ক্ষমতার মেয়াদ আছে, এইসব নিয়ে তারা, যেটা মূল প্রয়োজন ছিল, প্রোডাক্টটা কেন আসলো, কেন এটা আসলো, সংস্কার কথা কেন আসলো, বৈষম্য বিরোধী কার্যকর কোনো আইন করে নাই। 2022 সালের প্রস্তাবিত বৈষম্য বিরোধী আইনের অনেক দুর্বল দিকের সমালোচনা করেন বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। কয়েকটি রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 45 নং ওয়ার্ড আয়োজিত অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপি ৯ মাস যাবৎ একই টেবিলে বসে তাদের সব দাবি মেনে নিলেও এখন তারা নিম্ন ও উচ্চ কক্ষের পিআর নিয়ে নতুন করে বিশৃঙ্খলা করছে। যারা ৭১-এ জনগণকে খুশি করতে পারেনি, তারাই ২৪ আর ৭১-কে মুখোমুখি করছে উল্লেখ করে ইশরাক হোসেন আরও অভিযোগ করেন, গণভোটের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। অনুষ্ঠানে অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। আগামী ফেব্রুয়ারি মাসে ঘোষিত যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে, সেটিকে বানচাল করার জন্য আপনারা দেখেছেন কয়েকটি রাজনৈতিক দল তারা উঠে পড়ে লেগেছে। তারা নিত্য নতুন দাবি তুলে আসছে, যে সকল দাবির কোনো ভিত্তি নাই। আলোচনার শুরুতেও এই দাবিগুলো ছিল না। যারা রাজনৈতিক দল এখন আগে গণভোট চাচ্ছে, তারা নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা নির্বাচিত সংসদের থেকে আরো 5 বছর দূরে ঠেলে দেওয়ার জন্য তারা এই কাজটি করছে। তারা জানে তারা ভোটের মাঠে, ভোটের লড়াইয়ে তারা আসলে কোনো ভাবে টেকার কোনো সম্ভাবনা নেই, যার কারণে এখন তারা যে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে, তারা তাদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ভিসি, ডিসি, শিক্ষা প্রতিষ্ঠান, নানা ধরনের ব্যাংক দখল, নানা ধরনের দখলবাজি তারা করছে। এটিকে অব্যাহত রাখার জন্য, নিজেদেরকে শক্তিশালী করার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের অভিযোগ, তরুণদের রক্তের উপর দিয়ে গণ অভ্যুত্থান হলেও এখন তরুণদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। বলেন, দেশের রাজনৈতিক বলয় চাচ্ছে না নতুন কোনো রাজনৈতিক দল তৈরি হোক। আরেকটা ফ্যাসিস্ট আনতে হাসিনাকে হটানো হয়নি। জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিলে সেটি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন সামান্তা শারমিন। এ সময় দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা না থাকলে এই সনদে স্বাক্ষর করা না করা একই কথা। জনগণ যাতে সহজে বুঝতে পারে, সেজন্য সনদ বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট করার দাবি জানান তিনি। কমিশনে এনসিপি তার যে জায়গাটা, এটা সমুন্নত রেখেছে। আমরা শুরুর দিক থেকে এখন পর্যন্ত বলে আসছি, গণপরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশকে উত্তরণের একমাত্র পন্থা। সেটাতে তারা ঐক্যমত্য হয়েছেন ঠিকই, কিন্তু লিখতে দেননি আলী রিয়াজকে। এই যে পরিস্থিতি তারা তৈরি করেছেন, তারা ঐক্যমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন, তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করে এবারের ভোট কালেক্ট করা যাবে। আমি মনে করি না তা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা, এখন এই 60% তরুণ তাদের ভোটের পাওয়ার এবং ভোটের যে মুভমেন্ট, এটার মধ্যে দিয়ে তারা তাদের যে গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা, এটাকে বজায় রাখবে।
নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের বিভিন্ন বন্দর অপারেশনে বিদেশি লোকবল ব্যবহার নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। পাবনার নগরবাড়ি নদীবন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্স উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শহীদুল ইসলামের ক্যামেরায় মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। নদীপথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার নগরবাড়ির এই নৌবন্দর। চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে পণ্যবাহী জাহাজে আমদানির পর নগরবাড়ি থেকে উত্তরাঞ্চলের 16 জেলায় কয়লা, সার, পাথর সহ বিভিন্ন পণ্য সরবরাহ করেন ব্যবসায়ীরা। এটি চালু হওয়ায় প্রাণ ফিরেছে এই নৌরুটে। রাজধানীর সাথে সড়ক পথে দূরত্ব কমবে প্রায় 80 কিলোমিটার। যমুনা সেতুর উপর চাপ কমবে, কম খরচে সহজে নদী পথে বিপুল পরিমাণ সার, কয়লা, সিমেন্ট, পাথর সহ অন্যান্য পণ্য আনা নেওয়া যাবে নগরবাড়ি নৌবন্দর দিয়ে। বন্দরের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। পণ্য খালাসে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি জাহাজ থেকে পণ্য খালাস বাড়বে কয়েক গুণ। বর্তমানে প্রতিদিন মালপত্র খালাস করা যাচ্ছে 2000 টন। বন্দরের কাজ শেষ হলে পণ্য খালাস করা যাবে অন্তত 20,000 টন। বাড়বে রাজস্ব আয়ও। আপনাদের জিনিসটা বোঝার দরকার যে বাইরের কোনো লোককে যদি আমি অপারেশনে দিই, তার মানে এই না যে এই বন্দরটা সে নিয়ে যাবে। লোকাল যেমন কাজ করে তেমনি বাইরের লোকের কাজ করে। বাইরের সুবিধাটা কি? তারা টেকনোলজি নিয়ে আসবে, কারণ এটা তারা প্রফিটেবল বানাতে চায়। যদি তারা মনে করে যে এটা ভবিষ্যতে প্রফিটেবল হবে, তাহলেই মাত্র তারা আসবে। যদি মনে করে প্রফিটেবল হবে না, তাহলে হয়তো তারা আসবে না। তখন আমাদেরকে অন্য চিন্তা করতে হবে। কিন্তু আমার পরিকল্পনা আছে এই পোর্টটি অলমোস্ট, এই বন্দরটি একটা ছোটোখাটো নদী বন্দর না, ছোটোখাটো সমুদ্র বন্দরের মতো দেখতে যেন হয়। কারণ আজকাল যে মডার্ন ইকুইপমেন্টগুলো আসছে, সেই মডার্ন ইকুইপমেন্টগুলো কেনা আমাদের পক্ষে সম্ভব না। নৌ পরিবহন মন্ত্রণালয় নদীবন্দর নির্মাণে 2018 সালে প্রায় 557 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর পাড়ে 36 একর জায়গা জুড়ে কাজ শুরু করে। আমরা ইতিমধ্যে 4টি বড় ড্রেজার পেয়েছি নিজেদের, 4 যেহেতু এখানে নাব্যতার সমস্যা হয়, আমি অনুরোধ করব যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে একটি ড্রেজার রিজার্ভ রাখার জন্য এই চ্যানেলটাকে। এটা অত্যাধুনিক ড্রেজার এবং বড় ড্রেজার, এবং আপনারা হয়তো দেখবেন যে সেটা হয়তো কিছুদিনের মধ্যেই আপনাদের এই এলাকাতে আসবে, যাতে এই নদীপথটা, যাতে এই নাব্যতা যেন মিনিমাম থাকে, যেখানে হয়তো ভবিষ্যতে আমরা কন্টেইনার আনা নেওয়া করতে পারবো এবং একটা পোর্শনগত কন্টেইনার টার্মিনাল স্ট্যাক করে রাখার জন্য। সংশ্লিষ্টরা বলছেন, এ বন্দর চালু হওয়ায় বছরে 36 কোটি লিটার ডিজেল সাশ্রয় হবে। উদ্বোধন করা হলো বহুল প্রতীক্ষিত নগরবাড়ি বন্দর আধুনিক কমপ্লেক্স। প্রায় 36 একর জমির উপর নির্মিত 557 কোটি টাকা ব্যয়ে এই বন্দরের মধ্য দিয়ে উপকৃত হবে উত্তরাঞ্চলের প্রায় 16টি জেলার মানুষ। এর মাধ্যমে প্রতি বছর প্রায় 99 লক্ষ মেট্রিক টন পণ্য ওঠানামা করবে। আর এতে সড়ক পথে যেমন চাপ কমবে, একই সঙ্গে কমে আসবে পরিবহন ব্যয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, বেড়া, পাবনা। কুমিল্লা 3 আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, বাংলাদেশে জামাতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন জিয়াউর রহমান। এখন দলটি বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা করে মুনাফেকি করছে। তারেক রহমানের বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত আছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। বিকেলে কুমিল্লার মুরাদনগরে বিএনপি আয়োজিত জনসভায় কায়কোবাদ অতীতের চেয়ে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। কুমিল্লা থেকে নিয়াজ মাকদুমের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ইদ্রিস আলম। কুমিল্লার মুরাদনগর উপজেলা 1 নং শ্রীকাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে শনিবার দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে জড়ো হন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কুমিল্লা 3 আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ মুরাদনগর থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। আমি কামলার কাজ হলো কাজ করা। 1986 সালে আপনারা আমাকে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। 1996 সালে আপনারা তিনবার নির্বাচনের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন। বিএনপির বিরুদ্ধে জামায়াতে ইসলামের কটাক্ষের সমালোচনা করে এ থেকে বের হয়ে আসতে দলটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি সম্পর্কে যে সমস্ত অপবাদ করেন, আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই। শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাকশাল ঘটনার মাধ্যমে সমস্ত দলগুলিকে নিষিদ্ধ করেছিল, জামাতকে নিষিদ্ধ করেছিল, আপনাদেরকে সেই কথা মনে আছে? সেদিন কে আপনাদেরকে রাজনীতি করার অবস্থা ফিরিয়ে দিয়েছিল? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জামাত ইসলামকে রাজনীতি করার অধিকার দিয়েছেন। তাহলে বিএনপি সম্পর্কে কটাক্ষ করতে পারে না, মুনাফিকি করা উচিত নয়। তারেক রহমান যাতে আবারও দেশের নেতৃত্ব দিতে পারেন এজন্য সবার কাছে দোয়া চান মুরাদনগরের জনপ্রিয় নেতা শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ। ইদ্রিস আলম, বাংলা ভিশন। আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। ইতিমধ্যে রাজধানীতে বৃহত্তর যশোর সমিতি ঢাকার কার্যনির্বাহী পরিষদ 2025-27 অভিষেক অনুষ্ঠান হয়েছে বিয়াম মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, ডিএমপি কমিশনার SM সাজ্জাদ আলী, আইন বিচার ও সংসদ বিষয়ক সচিব লিয়াকত আলী মোল্লা ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ সহ অনেকে। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। অতিথিরা নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শুভেচ্ছা জানান। তার পরিবর্তে তাদেরকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, একটা ঘুষ দুর্নীতির প্রমাণ দিতে পারলে নির্বাচন ছেড়ে দেবেন তিনি। শনিবার মাগুরার সদর উপজেলার পায়ারি হাজরাতলা আশ্রম কমিটি শত্রুজিতপুরে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হবে বলেও জানান। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, জামায়াতে ইসলামের আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া জনগণ 1971 সালেই দেখেছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে জনগণ জামায়াতের প্রভু পাক বাহিনী সহ ও তাদের রাজাকারদের যুদ্ধের ময়দানে মোকাবেলা করে দেশ স্বাধীন করেছে। তিনি আজ ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত মিছিল ও সমাবেশে এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশে নির্বাচন না হওয়া পর্যন্ত জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে না। যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ মুক্ত হবে। শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকায় পাইকপাড়া দাখিল মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও নরসিংদীর 5 রায়পুরা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল বলেছেন, যুব সমাজ যাতে বিপথগামী না হয়, মাদকসেবী না হয়, সেজন্য প্রতিটি পরিবারকে নজর রাখতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার পলাশতলী ইউনিয়ন বিএনপির আয়োজনে দলের 31 দফা বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভায় তিনি একথা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেছেন, বাংলাদেশের মানুষের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুর 3 সদর আসন থেকে নির্বাচন করবেন। তাই গণ অধিকার পরিষদ বেগম জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না। বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।
মার্কস অলরাউন্ডার, দেখাও যত প্রতিভা তোমার, এই প্রতিপাদ্যে ময়মনসিংহে হয়ে গেল শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার ময়মনসিংহ আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা। শনিবার সকালে নগরীর ময়মনসিংহ জিলা স্কুলে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম। এতে নগরীর কয়েকটি স্কুল সহ মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, ভালুকা ও গফরগাঁও উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন ও আবৃত্তি সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। পর্যায়ক্রমে সারা দেশ থেকে আসা 3 শিক্ষার্থী পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের জন্য থাকছে 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। ব্রাহ্মণবাড়িয়া 4 সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। শনিবার আখাউড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে পুনর্বিবেচনা করে কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। জাতীয় প্রেস ক্লাবে শিক্ষানীতি বিষয়ে হিজবুত তাওহীদের উদ্যোগে গোল টেবিল বৈঠক হয়েছে। এতে অংশ নেন শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। প্রচলিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতি কখনোই প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে না বলে মন্তব্য করেন বক্তারা। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট PMI বাংলাদেশ চ্যাপ্টার আয়োজন করল বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম ও অ্যাওয়ার্ডস 2025। অনুষ্ঠানে পাবলিক, প্রাইভেট, কর্পোরেট, একাডেমিয়া এবং ডেভেলপমেন্ট খাতের 400-রও বেশি পেশাজীবী অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন PMI বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ATM ইকবাল চৌধুরী। উদ্বোধন করেন FICCI এর নির্বাহী পরিচালক TIM নুরুল কবির। এটা আসলে রাজধানীতে লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলে হয়ে গেল দিনব্যাপী ইসলামিক কার্নিভাল। আকিস বেকার্সের আয়োজনে স্কুলের নার্সারি থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে ইসলামী মূল্যবোধ প্রসারে স্কুলের প্রতিশ্রুতি তুলে ধরেন। স্কুলটির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রেজওয়ানা আফরোজ সরণি এবং প্রধান উপদেষ্টা মুফতি সাইফুল ইসলাম অনুষ্ঠানের আয়োজকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি এই ধরনের অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়, মন্তব্য তারেক রহমানের। বললেন, কোন দলের আড়ালে দেশকে অস্থিতিশীল করতে পারে ফ্যাসিস্টরা। কথায় কথায় দলগুলো রাজপথে গেলে আবারও সহিংসতার শঙ্কা, আমির খসরুর। আলোচনায় সাড়া দেয়নি বিএনপি। অভিযোগ, জামায়াতের ঐক্যমত্যে না এলে সিদ্ধান্ত নেবে সরকার। শাহবাগে প্রাথমিক শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। কাল থেকে কর্মবিরতির ঘোষণা, পড়াশোনার ক্ষতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। বৈষম্য বিরোধী আইন পাশ না হলে শুধু সংস্কারে কিছুই হবে না অভিমত বিশিষ্টজনদের। সংস্কারের নামে সময় নষ্ট করা হয়েছে বলছেন রাজনীতিবিদরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।